আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো গত একটা ভিডিওতে আমি নেইমার জুনিয়রকে নিয়ে কথা বলেছিলাম যে আসলে নেইমার জুনিয়র ব্রাজিল টিমটাতে ব্যাক করলে তিনি এক্স্যাক্টলি কোন পজিশনটাতে খেলবেন ওই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম। তো এর অনেক আগের একটা ভিডিওতে আমি ব্রাজিলের ডিফেন্স লাইন নিয়েও কিন্তু কথা বলেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা ব্রাজিলের মিডফিল্ড নিয়ে কথা বলবো। আসলে এক্স্যাক্টলি ব্রাজিলের যে সামনের দুটো ম্যাচ রয়েছে ওই দুটা ম্যাচের জন্য ব্রাজিলের মিডফিল্ড সেটআপটা কেমন হওয়া উচিত, অর্থাৎ কোন কোন প্লেয়ার গুলো ব্রাজিলের স্কোয়াডে ডাক পেতে পারে সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব। তো এখন ব্রাজিলের মিডফিল্ডটা কেমন হওয়া উচিত এটা বলার আগে যদি আমরা এর আগের কলাপের মিডফিল্ড গুলা দেখি, অর্থাৎ ব্রাজিল এর আগে যে দুটা ম্যাচ খেলেছে ওই দুটা ম্যাচের জন্য ব্রাজিল যে স্কোয়াডটা ঘোষণা করেছিল ওইখানে কিন্তু আমরা দেখতে পারবো যে টোটালি পাঁচটা মিডফিল্ডার ছিল। প্রথাগত যে মিডফিল্ডার গুলা, একটা হচ্ছে বুনো গুইমারেস, একটা হচ্ছে গার্সন, আরেকটা হচ্ছে আন্দ্রেস পেরেইরা, আরেকটা হচ্ছে লুকাস পাকুয়েতা এবং আন্দ্রে। সো এই পাঁচটা প্লেয়ার কিন্তু গত ফিফা উইন্ডোতে ডাক পেয়েছিল। এখন আপনি যদি এই পাঁচটা প্লেয়ারের এবারের সিজনের পারফরমেন্সটা দেখেন, অর্থাৎ ওই যে ব্রাজিলের স্কোয়াডটা ঘোষণা করা হয়েছিল ওইখানে ব্রাজিলের খেলার পরে এখনো পর্যন্ত যদি তাদের ক্লাবের পারফরমেন্স হিসেব করেন ওই হিসাব করলে দেখতে পারবেন যে এইখান থেকে প্রায় অধিকাংশ প্লেয়ার কিন্তু তাদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কারণে বাদ পড়তে পারে। কিছু কিছু প্লেয়ার আছে তারা টিকে যাবে। এখন কোন প্লেয়ার গুলা টিকে যেতে পারে, এইখানে আপনি বুনো গুইমারেস, গার্সন এই দুটা প্লেয়ারের কথা বলতে পারেন যে এই দুটা প্লেয়ার মোটামুটি টিকে যাবে। এখন কেন টিকে যাবে? বুনো গুইমারেস রিসেন্টলি ওই নেইমার জুনিয়রকে বাদ দিলে আপনি ধরে নিতে পারেন যে এখন ব্রাজিলের বেস্ট মিডফিল্ডার। হ্যাঁ, যদিও ব্রাজিলের আগের মিডফিল্ডার সাথে তুলনা করলে হবে না, কিন্তু রিসেন্টলি ব্রাজিলের বেস্ট মিডফিল্ডার। সো তিনি এই দলটাতে ডাক পাইতেছে। আরেকটা হচ্ছে গার্সন। হ্যাঁ, তিনি তার ক্লাবের হয়ে রিসেন্টলি একটু অফ ফর্মে রয়েছে, বাট তিনি ব্রাজিল জাতীয় দলের হয়ে সর্বশেষ যে ম্যাচটা ছিল তার ওইখানে একটা তিনি গোল করেছেন, যেখানে উরুগুয়ের বিপক্ষে আমরা দেখছি তার দুর্দান্ত গোলের কারণে ব্রাজিল 1-1 গোলে ড্র করেছে। সো এখন এই হিসেব করলে, ওই তার গোলটার হিসেব করলে, রিসেন্ট তার ক্লাবের পারফরমেন্সটা বাদ দিয়ে যদি তার ওই গোলটা হিসেব করেন জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচের যে গোলটা ওই হিসেব করলে তিনিও এই দলটাতে ডাক পাইতে চলেছে। এখন বুনো গুইমারেস কেন ডাক পাবে? বুনো গুইমারেস রিসেন্টলি তার ক্লাবের হয়ে দারুণ খেলতেছে। এখন আপনি যদি তার এই সিজনের পারফরমেন্সটা দেখেন তাহলে দেখতে পারবেন যে তিনি এখনো পর্যন্ত 31টা ম্যাচে 2টা গোল 8টা অ্যাসিস্ট করেছেন। এখন আপনি বলতে পারেন যে ভাই আহামরি এমনকি পারফরমেন্স যে 2টা গোল মাত্র 8টা অ্যাসিস্ট। দেখুন বুনো গুইমারেস যে পজিশনটাতে খেলে সেটা হচ্ছে কি বিবোর্ডের জায়গা। তো বিবোর্ডে যে প্লেয়ার গুলা খেলে তাদের রুলটা কি? তাদের রুলটা হচ্ছে ডিফেন্সিভলি দলটাকে আরো স্ট্রং করা আর ডিপ থেকে প্লে মেকিং করা। অর্থাৎ অপোনেন্ট যখন কাউন্টার অ্যাটাকে আপনার ডি বক্সের কাছাকাছি চলে আসবে ওই মোমেন্টে বলগুলা উইন করা, আর যখন তার পায়ে বল থাকবে বিবোর্ডের জায়গাতে এখান থেকে লং পাস ক্রিয়েট করা। এখানে আপনি বলতে পারেন যে ডিপ লাইন প্লে মেকারের একটা রুলও কিন্তু তার থাকে। সো এই জায়গাটাতে সে কিন্তু ভালো করতেছে, যে জায়গাটাতে গোল কিংবা অ্যাসিস্টের তেমন একটা ধার ধারে না। তারপরেও তিনি এবারের মৌসুমে 2টা গোল 8টা অ্যাসিস্ট করেছেন। তো এখন আপনি যদি তার এই সিজনের ওভারঅল রেটিংটা দেখেন দেখতে পারবেন যে 31টা ম্যাচ খেলে প্রিমিয়ার লিগের যদি পারফরমেন্সটা দেখেন তাহলে দেখতে পারবেন যে ওভারঅল এখনো পর্যন্ত তার নামের পাশে 7.26 রেটিং রয়েছে। এরপরে যে প্লেয়ারটার কথা বলতে চাই, যে প্লেয়ারটা ডাক পাবে, একটা তো বললাম বুনো গুইমারেস, একটা তো বললাম গার্সন। এরপরে যে প্লেয়ারটা ডাক পেতে পারে সেটা হতে পারে এডারসন। ভাই এই প্লেয়ারটাকে মাস্ট বি ডাকতেই হবে। মানে রিসেন্টলি যে পরিমাণ ফর্মে আছে ইতালিয়ান সিরিয়া লিগের তার রেটিংটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে সম্ভবত 7.34 রেটিং। যদিও তিনি এই মৌসুমে 2টা গোল আর একটা মাত্র, এই মৌসুমে 3টা গোল একটা মাত্র মনে হয় সম্ভবত অ্যাসিস্ট করেছেন। তবে তিনি যে পজিশনটা, তিনি যে রুলটা প্লে করে ওই রুলটার জন্য তাকে ব্রাজিল জাতীয় দলের ডাকাটা অত্যন্ত জরুরি আমার কাছে মনে হয়। তিনি হোল্ডিং মিডফিল্ডার, তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন। আর সর্বশেষ তার যে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা ওই বার্সেলোনার সঙ্গে ছিল, এই ম্যাচটা যারা দেখেছেন তারা বলতে পারবেন যে এই প্লেয়ারটার মধ্যে কি পরিমাণ ট্যালেন্ট, কি পরিমাণ কোয়ালিটি তার রয়েছে। মানে যেখানে বার্সেলোনার মনে করেন যে বিশ্বের সেরা সেরা মিডফিল্ডার রয়েছে, পেদ্রি রয়েছে, এই জায়গায় গাবি রয়েছে, এই জায়গায় গাবি সম্ভবত ইনজুরিতে রয়েছে, এই জায়গায় মার্ক ক্যাসাডো রয়েছে, এই জায়গায় ফ্রাঙ্কি ডিওং এর মতো মিডফিল্ডার রয়েছে, তাদেরকে পিছনে ফেলে ডোমিনেটিং ফুটবল খেলেছে এডারসন। মানে আপনি বুঝতে পারবেন। এরপরে লিভারপুলের এগেনস্টও তিনি বেশ ভালো করছে চ্যাম্পিয়ন্স লিগে, আর ইতালিয়ান সিরিয়াল লিগেটা তো বাদই দিলাম। তো এই প্লেয়ারটাকেও ব্রাজিল জাতীয় দলে ডাকাটা এখন অত্যাবশ্যক বলে আমার কাছে মনে হইতেছে। সো আমরা এখন কয়টা প্লেয়ার পেলাম? 3টা প্লেয়ার পেলাম। এখন যদি আমরা আরো একটা প্লেয়ারের কথা বলি তাহলে সেটা হবে
আন্দ্রে সান্তোস, যিনি কিনা বর্তমানে সেলসির প্লেয়ার হলেও চেলসি থেকে তিনি লোনে খেলতেছে লিগ ওয়ানের কাপ স্টারবার্গে। সো ওইখানেও কিন্তু তিনি দারুণ ছন্দে আছে। রিসেন্টলি ব্রাজিলের মিডফিল্ডে যদি হিসেব করেন, ব্রাজিলের মিডফিল্ডার হিসেব করলে দেখতে পারবেন যে এই মুহূর্তে তিনি সবচেয়ে বেশি ফর্মে আছে। এখনো পর্যন্ত তিনি স্টারবার্গের হয়ে 8টা গোল 3টা অ্যাসিস্ট করেছেন। সো এই 20 বছর বয়সী প্লেয়ারটাকে এখনই ব্রাজিলের জাতীয় দলের রাডারে রাখা উচিত। এখন থেকে কিন্তু তাকে ধীরে ধীরে টিমের সঙ্গে ডেকে গেম টাইমিং দেওয়া উচিত। এখন যদি আপনি তার এভারেজ সিজনের রেটিংটা দেখেন তাহলে দেখতে পারবেন যে সবচেয়ে বেশি রেটিং তার মিডফিল্ডারের মধ্যে। তার এভারেজ রেটিং হচ্ছে 7.69 রেটিং। মানে আপনি ভাবতে পারতেছেন যে কি পরিমাণ পারফরমেন্স সে করতেছে আর কি পরিমাণ ট্যালেন্ট তার মধ্যে রয়েছে। তো এখন আমরা কয়টা প্লেয়ার পেলাম? আমরা কিন্তু এখন টোটালি 4টা প্লেয়ার পেলাম। সো এখন মিডফিল্ড তো মোটামুটি আমাদের 6টা লাগে, ঠিক আছে? মনে করেন যে আপনার 6টা মিডফিল্ডার লাগে। সো এখন 6টা মিডফিল্ডারের মধ্যে একটা মিডফিল্ডার আপনাকে ধরে নিতে হবে নেইমার। তো নেইমারকে সহ এখানে কয়টা মিডফিল্ডার হয়ে যায়? টোটালি 5টা মিডফিল্ডার হয়ে যায়। যে এখানে আমরা এর আগেও দেখেছি যে ব্রাজিল মোটামুটি 5টা মিডফিল্ডার নিয়ে তাদের স্কোয়াডটা সাজাইছে। সো নেইমার জুনিয়রকে যদি আপনি মিডফিল্ডার ক্যাটাগরিতে রাখেন, হ্যাঁ আপনি নেইমার জুনিয়রকে মিডফিল্ড এবং অ্যাটাকিং ক্যাটাগরিতে রাখতে পারেন, বাট নেইমার জুনিয়র ব্রাজিল টিমে যে রুলটা প্লে করবে, যে পজিশনটাতে খেলবে, ওইখানে আপনি তাকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ধরে নিতে পারেন। সো এখানে আমরা 5টা মিডফিল্ডার পেয়ে গেলাম। সো আরেকটা মিডফিল্ডার কে হবে? কমপক্ষে তো 6টা মিডফিল্ডার লাগে। তো আরেকটা মিডফিল্ডার কে হবে? এইখানে কি আপনার লুকাস পাকুয়েতা ডাক পাবে? এইখানে কি আপনার আন্দ্রে ডাক পাবে নাকি আন্দ্রেস পেরেরা ডাক পাবে? আন্দ্রেস পেরেরা মনে হয় না যে ডাক পাবে, কারণ তিনি একজন অ্যাটাকিং মিডফিল্ডার, আর অ্যাটাকিং মিডফিল্ডে ব্রাজিলের হাতে প্রচুর অপশন রয়েছে। এক তো আছে আপনার নেইমার জুনিয়র, দ্বিতীয়ত এই জায়গাটাতে আপনি রোটেট করে খেলাতে পারবেন রাফিনহাকে, অথবা আপনি এই জায়গাটাতে রদ্রিগোকেও খেলাইতে পারেন। আর যদি না প্রথাগত একজন অ্যাটাকিং মিডফিল্ডার চায় ব্রাজিল, তাহলে এই জায়গায় হয়তো বা আন্দ্রেস পেরেরা ডাক পেতে পারে। বাকি যে লুকাস পাকুয়েতা এবং আন্দ্রে যে প্লেয়ারটা রয়েছে, ভাই এদের পারফরমেন্স এবার মৌসুমে তেমন একটা ভালো না। আন্দ্রে তো এখনো পর্যন্ত কোনো গোল প্লাস অ্যাসিস্টে করতে পারে নাই আপনার উলভারহ্যাম্পটনের হয়ে। তো এই জায়গায় কিন্তু আমরা দেখতে পারবো যে টোটালি 6টা প্লেয়ার হয়তো বা ডাকতে পারে। যদি 5টা প্লেয়ার ডাকে তাহলে একটা হবে বুনো গুইমেরেস, আরেকটা হবে গার্সন, আরেকটা হবে নেইমার জুনিয়র, এই 3টা স্টার্টিং 11-এ আসবে। আরেকটা হবে আপনার এডারসন, আরেকটা হইতে পারে আন্দ্রে সান্তোস, আরেকটা হইতে পারে যদি সামহাও যদি 6টা প্লেয়ার ডাকে তাহলে হয়তোবা আপনার এই জায়গায় লুকাস পাকুয়েতা কিংবা আন্দ্রেস পেরেরা। আমার কাছে মনে হয় যে আন্দ্রেস পেরেরা আসতে পারে। সো এইটা হতে পারে ব্রাজিলের মিডফিল্ড সেটআপ। তো এই মিডফিল্ড সেটআপ বর্তমানে ব্রাজিলের এই প্লেয়ারগুলা, যে প্লেয়ারগুলার কথা বলেছি প্রথমত, এই প্লেয়ারগুলা যদি ব্রাজিল জাতীয় দলের ডাক পায় আর যদি তাদের নিজেদের প্রপার গেমটা খেলতে পারে, তাহলে ব্রাজিলের মিডফিল্ড নিয়ে এতটা দুশ্চিন্তা করার কারণ আমি দেখতেছি না। হ্যাঁ, এইখানে আপনি তাদের রাইভাল যে টিম রয়েছে আর্জেন্টিনা, তাদের বিশ্বের সেরা সেরা মিডফিল্ডার আছে, বাট পারফরমেন্স হিসেব করলে আপনি এই মুহূর্তে ব্রাজিলের মিডফিল্ডকে পিছিয়ে রাখতে পারবেন না। যদিও ব্রাজিল তাদের টিম কম্বিনেশনটা দেখাইতে পারতেছে না, যদি দেখাইতে পারে তাহলে ব্রাজিলের মিডফিল্ডও কিন্তু আর্জেন্টিনার থেকে কম হবে না। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি, সেটাও কিন্তু আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।